বেতার বাংলায় স্বাগতম। আজ আমরা একটু খতিয়ে দেখব ইরান, আমেরিকা আর ইসরায়েলের মধ্যেকার এই যে দীর্ঘদিনের সংঘাত, এর পেছনের কারণগুলো কি, মানে আমাদের হাতে থাকা সূত্রগুলো কি বলছে। একটা প্রশ্ন মনে আসে, বিশ্বে তো এত মুসলিম দেশ আছে, কিন্তু কেন শুধু ইরানই এই দেশগুলোর, বিশেষ করে আমেরিকা বা ইসরায়েলের এতটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ালো? দেখুন, এই সম্পর্কের জট খুলতে গেলে আমাদের বেশ খানিকটা পেছনে যেতে হবে, একেবারে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত। সূত্রগুলো যদি দেখি, সেখানে দেখা যায় ক্ষমতার পালাবদল আছে, বিপ্লব আছে, আবার আদর্শগত সংঘাত, এমনকি পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষার মতো বিষয়গুলো জড়িয়ে আছে। বেশ দীর্ঘ একটা ইতিহাস। ঠিক, চলুন তাহলে একটু গভীরে যাই, সূত্র ধরে এগোই, দেখা যাক মূল ঘটনাগুলো বা টার্নিং পয়েন্টগুলো কি ছিল। যেমন ধরুন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার কথা। ইরানের তৎকালীন শাহ, তিনি নাকি ব্রিটেনের বদলে হিটলারের পক্ষ নিয়েছিলেন। হ্যাঁ, সেরকমই জানা যায়। আর এর ফলেই কিন্তু ব্রিটিশরা ইরান আক্রমণ করে, শাহকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়। আর তার জায়গায় বসানো হয় তার ছেলেকে, রেজা শাহ পাহলভি। একদম, তখন তার বয়স মাত্র 22, আর তিনি ছিলেন ব্রিটিশদের প্রতি, মানে পশ্চিমা শক্তির প্রতি বেশ অনুগত। আর এই নতুন শাহ ক্ষমতায় এসেই ইরানে পশ্চিমা সংস্কৃতি চালুর একটা বেশ জোরসোরে চেষ্টা শুরু করেন। কিরকম? যেমন ধরুন, হিজাব নিষিদ্ধ করা হলো, অনেক মাদ্রাসা মসজিদ বন্ধ করে দেওয়া হলো, জীবনযাত্রায় পশ্চিমা ঢং আনার চেষ্টা আর কি। এমনকি ইরান তখন অ্যালকোহল তৈরি করে বিদেশে রপ্তানিও শুরু করে বলে শোনা যায়। শাহ তো নিজেকে শাহানশাহ, মানে রাজাদের রাজা ভাবতেন। সৌদি বাদশাহকেও নাকি পশ্চিমা হওয়ার পরামর্শ দিয়েছিলেন। আচ্ছা, স্বাভাবিকভাবেই তো এর একটা প্রতিক্রিয়া হওয়ার কথা, বিশেষ করে ধর্মীয় নেতাদের মধ্যে। অবশ্যই, ইরানের ধর্মীয় নেতারা, বিশেষ করে আয়াতুল্লাহ খোমেনি, এর তীব্র বিরোধিতা শুরু করেন। খোমেনি, তাকে তো এরপর নির্বাসনে পাঠানো হয়। হ্যাঁ, তাকে গ্রেফতার করা হয়, তারপর দেশ থেকে বের করে দেওয়া হয়। কিন্তু তিনি ইরাকে বসেও, নির্বাসনে থেকেও তার কাজ চালিয়ে যান। ক্যাসেটে নিজের ভাষণ রেকর্ড করে সেগুলো গোপনে ইরানে পাঠাতে থাকেন। আর এভাবেই তিনি ধীরে ধীরে সাধারণ মানুষের মধ্যে খুব জনপ্রিয় হয়ে ওঠেন। ওদিকে আবার শাহের বিলাসবহুল জীবনযাপন, সেটাও কি অসন্তোষ বাড়াচ্ছিল? ঠিক তাই, বিশেষ করে পারস্য সাম্রাজ্যের 2500 বছর পূর্তি উপলক্ষে একটা বিশাল খরচের অনুষ্ঠান হয়েছিল। লোকে বলে সোনার থালায় নাকি খাবার দেওয়া হয়েছিল। ভাবা যায়, দেশের সাধারণ অবস্থার সাথে তো বিরাট বৈপরীত্য। একদম, এই বৈপরীত্যটাই মানুষকে আরও বেশি করে খোমেনির দিকে ঠেলে দেয়। আর শেষ পর্যন্ত 1979 সালে শাহ দেশ ছেড়ে পালালেন। হ্যাঁ, আর ঠিক তখনই 14 বছরের নির্বাসন শেষে দেশে ফিরলেন আয়াতুল্লাহ খোমেনি। তেহরানে তাকে স্বাগত জানাতে প্রায় 70 লক্ষ লোক হয়েছিল। এটা একটা বিশ্ব রেকর্ড। আর দেশে ফিরেই স্লোগান উঠল, আমেরিকা নিপাত যাক, ইসরায়েল নিপাত যাক। হ্যাঁ, এবং তেহরানের আমেরিকান দূতাবাসে লোকজনকে জিম্মি করা হলো। বলতে গেলে এই ঘটনা থেকেই আমেরিকা ইরান সরাসরি শত্রুতার শুরু। খোমেনি এরপর ইরানে ইসলামিক সরকার প্রতিষ্ঠা করলেন, কিন্তু প্রতিবেশী ইরাক, সাদ্দাম হোসেন, তিনি ইরান আক্রমণ করে বসেন। কিছু সূত্র বলে এর পেছনে আমেরিকা আর কিছু আরব দেশের উস্কানি ছিল। আর সেই যুদ্ধ চলল 8 বছর ধরে। অনেক লম্বা আর বিধ্বংসী যুদ্ধ। যুদ্ধের প্রায় শেষের দিকেই খোমেনির মৃত্যু হয়। তার জানাজায় প্রায় 1 কোটি মানুষ, আরেকটা বিশ্ব রেকর্ড। তারপর আয়াতুল্লাহ আলী খামেনি নতুন সর্বোচ্চ নেতা হলেন, যিনি এখনও আছেন। হ্যাঁ, তিনিই হলেন। পর ইরানকে বুঝতে পারল যে তাদের পারমাণবিক শক্তি দরকার, আমেরিকা বা ইসরায়েলকে টেক্কা দিতে। অনেকটা সেরকমই। সূত্রগুলো বলছে ঠিক এই সময়েই পাকিস্তানের বিজ্ঞানী আব্দুল কাদের খান গোপনে ইরানকে সেন্ট্রিফিউজ প্রযুক্তি দেন। পারমাণবিক বোমা বানানোর জন্য এটা খুব জরুরি জিনিস। আমেরিকা কি এটা জানতে পারে? হ্যাঁ, এবং জানার পর প্রথমে ইরাকের ওপর, পরে ইরানের ওপর পারমাণবিক বোমা বানানোর চেষ্টার অভিযোগ তোলে। যদিও ইরাকের ব্যাপারটা পরে ভুল প্রমাণিত হয়। তবে আয়াতুল্লাহ খামেনি তখন একটা ফতোয়া জারি করেন। বলেন যে ইসলামে পারমাণবিক বোমার মতো গণবিধ্বংসী অস্ত্র তৈরি হারাম, কারণ এটা নির্বিচারে মানুষ মারে। তিনি কি পরিদর্শনের অনুমতিও দিয়েছিলেন? হ্যাঁ, আন্তর্জাতিক পরিদর্শকদের জন্য দরজা খুলে দিয়েছিলেন। কিন্তু পরিদর্শনে তো পাকিস্তানি প্রযুক্তির প্রমাণ পাওয়া গেল। হ্যাঁ, আর তার ফলে পাকিস্তানের উপর চাপ বাড়ে। আব্দুল কাদির খান টিভিতে এসে ক্ষমাও চান।
কিন্তু খামেনির ফতোয়া সত্ত্বেও সন্দেহ কি দূর হয়েছিল? শোনা যায় তার এক আত্মীয়ই নাকি বলেছিলেন ওটা একটা কৌশল, মানে তাকিয়া। এই সন্দেহটা থেকেই যায়। আর এরই জের ধরে আমেরিকা ইরানের উপর খুব কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয়, যা দেশটির অর্থনীতিকে প্রায় পঙ্গু করে দেয়। এরপর বারাক ওবামার সময় একটা চুক্তি হলো, যে CPOA। হ্যাঁ, দীর্ঘ আলোচনার পর একটা চুক্তি হয়, কিছু নিষেধাজ্ঞাও শিথিল হয়। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এসে তো সেটা বাতিল করে দিলেন। একদম একতরফাভাবে চুক্তি থেকে বেরিয়ে গেলেন, আর আগের চেয়েও কঠিন নিষেধাজ্ঞা দিলেন। স্বাভাবিকভাবেই ইরান আবার তাদের পারমাণবিক কর্মসূচি শুরু করে দিল। হ্যাঁ, আর উত্তেজনা চরমে ওঠে যখন ট্রাম্পের নির্দেশে ইরানের জেনারেল কাসেম সুলেমানিকে হত্যা করা হয়। এরপর ইরানে তো আরও কট্টরপন্থী নেতা এলেন, ইব্রাহিম রাইসি। হ্যাঁ, রাইসি নির্বাচিত হন। তিনি আমেরিকা বা ইসরায়েলের চাপের কাছে একদমই নতি স্বীকার করতে রাজি ছিলেন না। তার সময় পারমাণবিক কর্মসূচি আরও গতি পায়। কিন্তু সম্প্রতি তিনি তো হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেলেন। হ্যাঁ, তার আকস্মিক মৃত্যু হয়েছে। এখন নতুন যিনি নির্বাচিত হয়েছেন তিনি কিছুটা নরমপন্থী বা আলোচনার পক্ষে হতে পারেন, এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কিন্তু ইসরায়েল, তারা কি এই আলোচনা বা চুক্তি চায়? না, সূত্র অনুযায়ী ইসরায়েল সবসময় আমেরিকা ইরান কোনো রকম বোঝাপড়ার বিরোধী। তারা এখনও বলছে ইরান নাকি কয়েক মাসের মধ্যেই বোমা বানিয়ে ফেলবে। আর একই সাথে ইরানের ভেতরে বিভিন্ন জায়গায় হামলা, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ওপর হামলা, এগুলো কিন্তু ঘটছে। এর উদ্দেশ্য কি হতে পারে? ইরানকে উস্কে দেওয়া? কিছু বিশ্লেষণ তাই বলছে, ইরানকে উস্কে দিয়ে একটা বড় সংঘাতে জড়ানো, যাতে শেষ পর্যন্ত আমেরিকা হস্তক্ষেপ করে এবং ইরানের বর্তমান শাসন ব্যবস্থার পতন ঘটায়। এটাই হয়তো তাদের লক্ষ্য। তাহলে পুরো ব্যাপারটা দাঁড়াচ্ছে এই সংঘাতের শিকড় সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে শুরু, তারপর শাহের পতন, ইসলামী বিপ্লব, আমেরিকার সাথে শত্রুতা, পারমাণবিক কর্মসূচি নিয়ে এত বছরের টানাপোড়েন, নিষেধাজ্ঞা, ছায়াযুদ্ধ, অনেক কিছু জড়িয়ে আছে। সত্যি, এই যে এতগুলো দশক ধরে চলা হস্তক্ষেপ, পাল্টা ব্যবস্থা, নিষেধাজ্ঞা, গুপ্ত হামলা, এই চক্রের পর এখন একদিকে আলোচনার একটা ক্ষীণ আলো দেখা যাচ্ছে, আবার অন্যদিকে ইসরায়েলের ক্রমাগত চাপ, উস্কানি। এই দুটো বিপরীতমুখী স্রোত আগামী দিনে পরিস্থিতিকে ঠিক কোন দিকে নিয়ে যাবে সেটাই দেখার। কি নতুন সমীকরণ তৈরি হয় সেটাই প্রশ্ন। এই ছিল আজকের বেতার বাংলা। শুনতে থাকুন, ভাবতে থাকুন। ধন্যবাদ।